আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি মোহাম্মদ সুমন আলী, পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের 4 নম্বর পর্ব নিয়ে। ইতিপূর্বে আমরা এই চতুর্থ অধ্যায়ের উপর 3টা পর্ব আলোচনা করেছি। তার ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে 4 নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি এবং আজকে মূলত এই 4 নম্বর পর্বে আমরা আলোচনা করব একচেটিয়া বাজারে স্বল্পকালে একটি ফার্মের ভারসাম্য। বিগত পর্বে মূলত আমরা আলোচনা করছিলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের যে ভারসাম্য অর্জিত হয় তখন কি কি অবস্থা বিরাজ করে সেগুলো আলোচনা করছিলাম। তো সেই পর্বটা তোমাদের অবশ্যই দেখা উচিত। কেন? কারণ আজকে যে পর্বটা আলোচনা করব সেই পর্বটার সাথে তোমাদের বিগত যে পর্বটা অর্থাৎ 3 নম্বর পর্ব যে আমরা আলোচনা করছিলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের যে ভারসাম্য, সেইটার সাথে অনেকটাই মিল পাবো। মানে প্রসেসটা একই, জাস্ট এখানে একটু মানগুলো আলাদা আসবে, সংখ্যাগুলো আলাদা আসবে, এটাই। কিন্তু নিয়মটা ওইখানে যেরকম কিছু নিয়মকানুন আমরা মেনে চলছিলাম এইখানেও সেই একই ধরনের আমাদের কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। তো তাহলে বেশি সময় নষ্ট না করে আমাদের আজকের যে আলোচনা সেটা তাহলে শুরু করি। দেখো, একচেটিয়া বাজারে স্বল্পকালে একটি ফার্মের ভারসাম্য, যেমন আমরা বিগত পর্বে জানছিলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক একচেটিয়া বাজারকে আবার একটা কি বলো দেখি, ওইটা যে অপূর্ণ, মানে আমরা এখানে পূর্ণ পড়ছিলাম না বিগত পর্বে, এটাকে আমরা একচেটিয়াকে আরেকটা নামে বলা যায়, সেটা হলো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আমরা দুইটা নামেই বলতে পারি, তবে এটা একচেটিয়া বাজার হিসাবেই বেশি প্রচলিত হয়ে থাকে। এখন এই একচেটিয়া বাজারকে আমরা স্বল্পকালে বিশেষ করে আমাদের 3টা ভাগ রয়েছে। আমরা কিন্তু বিগত পর্বে তোমাদের পড়াইছিলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে একটা ফার্মে 3 ধরনের ভারসাম্য হয় এবং দীর্ঘকালে 1 ধরনের ভারসাম্য হয়। ঠিক একই এখানে অবস্থা বিরাজ করবে, আগেরটার মতো হুবহু একই। মানে এই জন্য তোমাদের কিন্তু প্রথমে আমরা বলছি যে তোমরা এই পর্বটা দেখার পূর্বে আগে বিগত পর্বটা দেখো, কারণ এটার সাথে অনেকটা এটা রিলেট করে দিব। আমি কিন্তু যে বিষয়গুলো মিল পাবো সেসব বিষয়গুলো আমি রিলেট করে দেওয়ার চেষ্টা করব। তো দেখো তাহলে একচেটিয়া বাজারে স্বল্পকালে একটা ফার্মের যে 3 ধরনের ভারসাম্য অর্জন করে সেই 3 ধরনের ভারসাম্য কী কী হয়। প্রথমটা আমাদের যে ভারসাম্য পাই সেটা হলো অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, যেখানে আমরা মুনাফা পরিমাণ কী হয়, ধনাত্মক হয়। 2 নম্বর হলো স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, যেখানে মুনাফা পরিমাণ কী হবে, 0 হবে। আরেকটা হলো ক্ষতি স্বীকার করে মুনাফা সহ ভারসাম্য, অর্থাৎ যেখানে আমাদের লোকসান হবে, ক্ষতি হবে, সেটা এই যে মুনাফার যে পরিমাণটা সেটা হবে কি ঋণাত্মক। এই 3 ভাবে মূলত একচেটিয়া বাজারে স্বল্পকালে একটি ফার্মের অবস্থা বিরাজ করে। এখন আমাদের সর্বপ্রথম যে বিষয়গুলো খুব সুন্দর করে মাথায় রাখতে হবে, চিত্রটা। আমরা যেমন বিগত পর্বে প্রথমে চিত্রগুলো খুব ভালোভাবে তোমাদের বুঝাই দিয়েছিলাম, এই পর্বে আমরা ঠিক একই কাজ করব। সর্বপ্রথম আমরা যে চিত্রগুলো 3টা যে চিত্র রয়েছে একচেটিয়া বাজারে স্বল্পকালে একটা ফার্মের ভারসাম্যের ক্ষেত্রে কীরকম চিত্রগুলো হতে পারে আমরা সর্বপ্রথম তোমাদের সেটা ধারণা দেব। কারণ এই চিত্রগুলো যদি তুমি ভালোভাবে অঙ্কন করতে পারো তাহলে কিন্তু তুমি অঙ্কটা খুব সুন্দরভাবে করতে পারবে। এখন তোমাকে পরীক্ষায় এখন বললো কথার কথা যে ক্ষতি স্বীকার করে ভারসাম্য নির্ণয় করো, এভাবে কিন্তু বলে পরীক্ষায়। তো এখন তুমি যদি চিত্র না জানো, তুমি যদি জাস্ট এমনিতে কীভাবে অঙ্কটা করবা, এমনিতে কিন্তু জীবনও সম্ভব না। তোমাকে চিত্র আগে অঙ্কন করতে হবে, চিত্র অঙ্কন করে তারপরে তোমাকে ক্ষতি স্বীকার করে ভারসাম্য কীভাবে নির্ণয় করতে হয় প্রসেসটা করে তারপর তোমাকে বাই করতে হবে। এখন তুমি যদি চিত্রটাই যদি না করো তাহলে কিন্তু সমস্যা হবেই না। তো আমরা সেজন্য সর্বপ্রথম তোমাদের 3টারই অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, স্বাভাবিক এবং ক্ষতি স্বীকার করে এই যে 3টা রয়েছে এই 3টারই চিত্রগুলো অঙ্কন করা দেখাবো, যে কিভাবে এগুলো অঙ্কন করতে হয় এই প্রসেসটা আগে দেখাবো। খুব ভালো করে মনোযোগ সহকারে দিও। আর এর সাথে সাথে তোমরা অবশ্যই একবারে সাথে খাতা এবং কলম রাখবা। আমি যেভাবে এগুলো অঙ্কন করতেছি তোমরাও সাথে সাথে অঙ্কন করবা, আমার সাথে প্র্যাকটিস করবা। যদি না করো তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে, তোমাদের বুঝতে সমস্যা হয়ে যাবে। তো তাহলে আমরা সেগুলো অঙ্কনের দিকে যাই। দেখো কীভাবে অঙ্কন করবো, তোমরা কিন্তু খাতা কলম বাই করো, আমার সাথে সাথে একবারে অঙ্কন করবা, তাহলে দেখবা যে কখনো ভুলবে না, আজীবন মাথার মধ্যে থাকবে। তো দেখো তাহলে প্রথমে আমরা যেহেতু 3টা আঁকবো, 3টার জন্য দেখো একটু, যেহেতু 3টা আমরা আঁকবো 3টার জন্য আলাদা আলাদা বক্স করে দিই। দেখো এটা একটা দিলাম, এটা একটা, 3টার জন্য আঁকবো। দেখো প্রথমে আমরা তোমাদের কিছু কথা বলে দিই যে এই যে আমরা এই চিত্রগুলো অঙ্কন করব এগুলোর মোটামুটি একটা বেসিক লেভেলের যে প্রসেস, সেই প্রসেসটা আমরা কিন্তু তোমাদের 3য় অধ্যায়ের শেষে কিন্তু আলোচনা করছিলাম। যখন 3য় অধ্যায়ের শেষের দিকে একটা পর্ব ছিল, সেই পর্বে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বিষয়টা সংক্ষিপ্ত একটা আলোচনা করছিলাম এবং সেখানে সূচি থেকে কীভাবে চিত্র অঙ্কন করতে হয় সেটা কিন্তু দেখাইছিলাম। তো তার একটা বেসিক রূপ কিন্তু আমরা সেখানে করেছি। তো সেই বেসিক রূপটা এখানে কিন্তু কাজে লাগবে, সেটা প্রথমে আমাদের সেই বেসিক রূপটা অঙ্কন করতে হবে। তো সেরকম একচেটিয়া বাজারে স্বল্পকালে যখন একটা ফার্মে ভারসাম্য হয় তখন অস্বাভাবিক মুনাফা যখন হয়, অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে স্বাভাবিক এবং ক্ষতি স্বীকার করে 3টা যে আছে 3টার ক্ষেত্রে একটা বেসিক চিত্র আছে যেটা সব জায়গায় একই।
যেমন আমরা পূর্ণ প্রতিযোগিতামূলকে পড়ছিলাম না যে আমাদের তিনটার প্রথম চিত্রটা সব জায়গায় একই, যা শুধু পরিবর্তন হয় আমাদের কোন রেখাটা, আমাদের এসি যে রেখাটা রয়েছে সেই এসি রেখাটা পরিবর্তন হয় তিনটা চিত্রের ক্ষেত্রে তিনটা অবস্থানে বিরাজ করে। ঠিক তেমনিভাবে একচেটিয়া বাজারও ওই একই অবস্থা হবে, সবগুলো ঠিক থাকবে, জাস্ট আমাদের এসি যে রেখাটা রয়েছে সেই এসি রেখাটা অবস্থানটা পরিবর্তন হবে। কথা কি বুঝছো? তো এভাবে আমরা কিন্তু অঙ্কন করব। দেখো যে তাহলে প্রথমে আমরা যেটা অস্বাভাবিক, এখন যেহেতু তিনটার ক্ষেত্রে সমান চিত্র তো আমরা অঙ্কন করি তিনটাই, যে প্রথমে এইভাবে আমরা দেখো এভাবে নাও লম্ব অক্ষের সাথে তিনটা আমরা ঘর আঁকি, তিনটার ক্ষেত্রে আমার সাথে সাথে কিন্তু অঙ্কন করবা, এভাবে তিনটা ঘর আঁকলা। আচ্ছা সবাই আমার সাথে সাথে, তো আঁকার পর এখন আমাদের এ আর এবং এম আর রেখা নিতে হবে। একচেটিয়া বাজারে আমরা মূলত কয়টা রেখা পড়ছিলাম, যেমন আমরা বিগত যে পর্বটা সেখানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা ওইখানে তিনটা রেখা কিন্তু ওইখানেও নেওয়া হয়েছিল, পি এ আর এম আর, কিন্তু ওইখানে তিনটার মান একই ছিল, যার কারণে আমরা একটা শুধু রেখা দিয়েছিলাম ভূমি অক্ষের সমান্তরাল, কিন্তু এখানে আমরা তিনটার মান একই পাবো না একচেটিয়া বাজারের ক্ষেত্রে এম আর এর আলাদা মান হবে এবং পি এ আর এর মান দুইটার মান একই হবে এবং এম আর এর মান আলাদা হবে। কথা কি বুঝছো? তার মানে আমাদের এখানে দুইটা রেখা অঙ্কন করতে হবে। বিগত যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেমন আমরা আলোচনা করছিলাম শুধু একটা রেখা দিয়ে, এখানে একটা রেখা হবে না, এখানে কাজ হলো আমাদের দুইটা রেখার। তো দুইটা রেখা আমি যেভাবে অঙ্কন করতেছি তোমরা এভাবে অঙ্কন করো। প্রথমে আমরা কী রেখা অঙ্কন করবো, প্রথমে আমরা হলো এ আর পি এ আর, এভাবে তোমরা উপর থেকে নিচের দিকে পি এ আর একটা রেখা অঙ্কন করবা, আর তারপর এখানে হলো এম আর রেখা অঙ্কন করবা একটা। দেখো আমি কীভাবে অঙ্কন করি, এটা হলো পি, এখানে যেহেতু মানগুলো এই যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে তোমাদের পি এ আর এগুলো তোমরা দিয়ে দিবা, আর নিচেরটা হলো আমাদের কোন রেখা, এম আর রেখা। তারপর লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, এটা হলো এম আর, এটা হলো পি, তারপর কি এ আর, এটা রাখা। ঠিক তেমনিভাবে এখানেও সব জায়গায় ওই একই অবস্থা হবে। এখন আরেকটা বিষয় কি, আমাদের পি এ আর এই রেখাটাতে নিলাম এবং এখানে যে এম আর যে রেখাটা নিলাম, এই রেখাটা কি এমনিতে নিব? হ্যাঁ, এখানে একটা কন্ডিশন আছে, এখানে এম আর সমান সমান আমরা লিখতে পারি হাফ এ আর, অর্থাৎ এম আরটা হলো আমাদের যে এম আর যে রেখাটা নিছি এটা হলো এ আর এর অর্ধেক, অর্থাৎ এ আর এর অর্ধেক পরিমাণ হলো আমাদের কি এম আর। কথা কি বুঝছো? এভাবে আমরা মাপটা কিন্তু নিতে হবে। ঠিক তেমনিভাবে এখানেও নিই, তিনটা চিত্রের ক্ষেত্রে কিন্তু একই অবস্থা, এখানেও ওই একইভাবে আমরা ওই রেখাগুলো নিই। এটা কিন্তু একটা স্ট্রেট লাইন হবে, যদিও আমাদের একটু মানে এটা বাঁকা হয়ে গেছে, কিন্তু তোমরা এটা স্ট্রেট লাইন নিবা, এভাবে একবারে সোজা স্ট্রেট লাইন নিয়ে নিবা এবং এটার অর্ধেক নিবা এই রেখাগুলো, আমি নামগুলো দিলাম না। এভাবে দেওয়ার পর এখন যে কাজটা হবে আমাদের, দেখো অন্য একটা কালারে কালি নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এভাবে প্রাথমিক পর্যায়ে কিন্তু আমাদের তিনটা হয়ে গেল। এখন আমরা তিনটার ক্ষেত্রে এভাবে লম্ব অক্ষ থেকে নিচে ভূমির দিকে একটা রেখা টানবো। কথা কি বুঝছো? আমার সাথে আমি যেভাবে টানি ঠিক একইভাবে কিন্তু তোমরা আমার সাথে সাথে করো, এভাবে লম্ব অক্ষ থেকে একটা রেখা টানো। তিনটার ক্ষেত্রে ওই একই অবস্থা, এইভাবে লম্ব অক্ষে রেখা টানো, এখানেও টানবো। আর একটা কি, যখন ক্ষতি স্বীকার করবে তখন এই যে রেখার পরিমাণটা এটা একটু দূরে নেওয়ার চেষ্টা করবা। কেন করবা পরবর্তীতে আলোচনা করতেছি, একটু দূরে নিবা যেন এখানকার এই যে গ্যাপটা, এই গ্যাপটা যেন একটু বেশি থাকে। কথা কি বুঝছো? এভাবে আমার মতো নাও। তিনটার ক্ষেত্রে কিন্তু আমরা পেয়ে গেলাম তিনটা বিষয়। এখন তিনটার ক্ষেত্রে যে এই যে বিন্দুটা এখানে যে ছেদ করলো, এখানে যে একটা বিন্দু অবস্থা বিরাজ করবে, যেটাকে আমরা যে কোনো একটা নাম দিতে পারি, বিভিন্ন ধরনের নামগুলো আমরা কিন্তু দিতে পারি, যে কোনো একটা নাম। তো এই যে বিন্দুটা, এই বিন্দু থেকে সোজা একবারে সরলরেখা এদিকে টানবো, এই যে এদিকে সোজা একটা সরলরেখা টানবো। তিনটার ক্ষেত্রে ওই একই অবস্থা, সবাই টানো আমার সাথে সাথে, সবাই প্র্যাকটিস করতে। এইটাতে দিলাম, এটার ক্ষেত্রেও দিলাম, তিনটার ক্ষেত্রে একই, মানে একটু ভিন্নতা নাই। কিন্তু পার্থক্যটা তোমাদের আগেই বলছি, তিনটার ক্ষেত্রে শুধু আমাদের পার্থক্য হবে কোন রেখাটা, আমাদের এসি রেখাটাই শুধু তিনটা চিত্রের ক্ষেত্রে পার্থক্য নিয়ে আসবে। এভাবে দিলাম, কোনো সমস্যা নাই। তো এরপরে যেটা আসবে দেখো, এখন আমাদের অঙ্কন করব আমরা এমসি রেখা। এমসি রেখা কোথায় হবে? এই যে রেখাটা আছে আমাদের, কোন রেখা এটা? এটা হলো এমআর রেখা। এই যে এমআর রেখা, এই যে এটা হলো আমাদের কিউ, নামগুলো এখানে লিখে দিচ্ছি, এটা হলো আমাদের Q0, আর এটা হলো আমাদের এই যে বিন্দুটা পাইলাম এটা হলো আমাদের এটা হলো P0, বুঝতে পারছো? তো এটা হলো P0, এটা হলো আমাদের হলো Q0 বা যে Q1 যেটা ধরবা একই কথা, Q0 ধরলাম আপাতত। দেখো এই যে Q0 যে রেখাটা রয়েছে, এই রেখা MR যে রেখাটা রয়েছে, এই রেখা যেখানে ছেদ করছে এই বিন্দু গামী হয়ে একটা আমরা যে আমাদের MC যে রেখা রয়েছে সেই MC রেখাটা অঙ্কন করবো। দেখো আমি কিভাবে অঙ্কন করতেছি, এইভাবে একটু মানে মিস্টেক হয়ে গেছে, এগুলো মানে মাউস দিয়ে করতে হচ্ছে। তো তোমরা যখন খাতা কলমে করবে না তখন একবার খুব সুন্দর করবে। আরেকটা বিষয় কি, তোমরা কিন্তু এগুলো চিত্রগুলো যেগুলো আমরা করতেছি সবগুলো চিত্র কিন্তু অবশ্যই রুল দিয়ে করবা। কথা কি বুঝছো? এগুলো কিন্তু কখনো কলম দিয়ে করবা না পরীক্ষা খাতায়, এগুলো অবশ্যই কী করবা, রুল দিয়ে পাবা। এই যে এভাবে আমরা এখন এসি যে রেখা রয়েছে, এমসি যে রেখা রয়েছে, এমসি রেখা এই যে এইভাবে টান দিয়ে এই যে যেখানে ছেদ করছে না
এই বিন্দু হয়ে নিচ থেকে উপর দিকে নিয়ে যাব। এটা হলো আমাদের কোন রেখা? এটা হলো এমসি রেখা। এমসি রেখা কিন্তু পেয়ে গেলাম। তো এই ঠিক তেমনিভাবে এখানেও তিনটার ক্ষেত্রে ওই একই প্রসেস, ভিন্নতা নাই কিন্তু। তিনটার ক্ষেত্রে এই যে বিন্দুটা যেখানে ছেদ করছে না, এই বিন্দু হয়ে আমাদের এমসি রেখা যাবে। এটার ক্ষেত্রেও এক অবস্থা, এই বিন্দু ছেদ হয়ে আমাদের কোন রেখা যাবে? এমসি রেখা। এই যে এইভাবে নিচ থেকে উপর দিকে আমাদের নিয়ে যেতে হবে। তিনটার ক্ষেত্রে একই অবস্থা বিরাজ করবে, পার্থক্য হবে না। এখন আমাদের তিনটা চিত্রের ক্ষেত্রে তিন ধরনের পার্থক্য হবে, অর্থাৎ তিনটা চিত্রের ডিফারেন্সটা এখন থেকে শুরু। অর্থাৎ এসি রেখা আমাদের তিনটা চিত্রের ক্ষেত্রে তিন ধরনের অবস্থায় বিরাজ করবে, একই অবস্থা থাকবে না। তো প্রথম যখন পর্যায় হবে তখন অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে, এই যে আমরা যখন অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য করব, অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য হবে, তখন আমাদের এই যে অন্য একটা কালারে নিয়ে নিচ্ছি, তাহলে তোমাদের চিত্রগুলো আইডেন্টিফাই করতে সুবিধা হবে। তখন আমাদের যে এসি রেখাটা হবে, এসি রেখাটা এই যে আমরা এখানে এমনভাবে নিব, আমাদের কিন্তু এগুলো কিন্তু সব কমন সেন্সের বিষয়। এগুলো চিত্রগুলো এমনভাবে নিতে হবে, মূলত তোমার এগুলো কোনো একুরেট মাপ নাই যে এই মাপটা নিতে হবে, এই মাপ ধরে করতে হবে, এরকম কোনো নির্দিষ্ট মাপ নাই। এগুলো মূলত তোমার হাতের প্র্যাকটিসের উপর, যে যত বেশি প্র্যাকটিস করবে তার চিত্রটা কিন্তু তত বেশি সৌন্দর্য হবে, আর তার যত চিত্র সুন্দর তার মাপ পাওয়ার পসিবিলিটি তত বেশি। তো এগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলেই তুমি কিন্তু পারবা। তুমি একবার করলা তোমার হয়ে গেল এরকমটা কিন্তু না, আমি বারবার নিজে প্র্যাকটিস করছি বলে কিন্তু আমার আজকে এটা কিন্তু কোনো সমস্যা নেই, এরকম তোমাকে কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। তো দেখো, তাহলে আমাদের এই যে এমসিতে অঙ্কন করছি, এখন এসি রেখাটা, এসি রেখা যখন অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য হবে, তখন আমাদের এসি যে রেখাটা আছে, এসি রেখাটা আমরা এখান থেকে শুরু করবো। কোখান থেকে? এই যে এই আমাদের P0 আছে না, P0 নিচে যেন ওই রেখাটা আসে, এবং এই যে বিন্দুটা আছে আমাদের একটা, এখানে বিন্দু নিছি, মনে করো এটা কোন বিন্দু? এটা বি, কথার কথা আমরা এটা কি ধরলাম? বি বিন্দু আমরা ধরলাম। দেখো এটা আমরা কোন বিন্দু ধরলাম? এটা আমরা বি বিন্দু ধরলাম। এই যে এখানে যে বিন্দুটা রয়েছে এটা বি বিন্দু ধরলাম। এটা মনে করো একটা নাম দিলাম এ, তুমি যে কোনো ধরতে পারো। আমি যে এই বি ধরছি, এই বি ধরতে হবে এরকমটা কোনো নির্দিষ্ট কিন্তু নাই, তোমার ইচ্ছা মতো যে কোনো নাম ধরো সমস্যা নাই। তো দেখো আমাদের তাহলে যেখানে ছিল এই যে বি বিন্দুর, আমরা অবশ্যই চেষ্টা করব এই যে এবার যে আমরা রেখাটা অঙ্কন করব, এই রেখাটা যেন বি এবং এ যে বিন্দুটা রয়েছে, দুইটা বিন্দু যেন মাঝখানে হয়। কথা কি বুঝছো? তাহলে মাঝখানে হলে তবেই তোমার চিত্রটা কিন্তু খুব সৌন্দর্যটা থাকবে। তুমি যদি এর নিচে বা উপরে নাও তাহলে তোমার চিত্রই হবে না, চিত্রই তোমার গোলমাল হয়ে যাবে। তো আমরা এমনভাবে নিব রেখাটা যাতে আমাদের এই বিন্দুটা এ এবং বি এর মাঝখানে হয়। কথা কি বুঝছো? এবং এখানে কিন্তু আমরা একটা যে মানে যে জিনিসটা বলছি, আমরা কিন্তু এখানে এই যে বি বিন্দুটা দিচ্ছি, এই বি বিন্দুকে আমরা কিন্তু ই হিসাবে প্রকাশ করতে পারি। কেন? কারণ এখানে কিন্তু এই বিন্দুটাই কিন্তু ভারসাম্য বিন্দু। কথা কি বুঝছো? আমরা যদিও বীর নিছি, কিন্তু বীর চেয়ে এখানে ই দেওয়া সবচেয়ে বেস্ট, যেহেতু এখানে ভারসাম্য বিন্দু, আর ভারসাম্যকে আমরা ইকুইলিব্রিয়াম যারা প্রকাশ করি ইংরেজিতে যেটাকে বলে, তো যেহেতু এটা ইংরেজি সংক্ষিপ্ত রূপ, তার মানে আমরা এটাকে এটার বদলে আমরা এখানে কি দিব? ই দিব। কী দিব? আমরা ই দিব। ই দিলে আমাদের এই সবচেয়ে বেস্ট হয়, কারণ যেহেতু এখানে ভারসাম্য অবস্থা বিরাজ করছে, আর ভারসাম্য নাম দেওয়াই সবচেয়ে বেটার। তার মানে আমরা এখানে কী দিই? আমরা এখানে ই দিই, ই। তার মানে আমাদের যে মধ্যবর্তী বিন্দুটা হবে ওইখানে এ এবং এ এর কী দিব? মাঝখানে দিব। তো দেখো কীভাবে আমি দিচ্ছি, তোমরা আমার সাথে প্র্যাকটিস করো, একবারে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তো দেখো এভাবে তোমরা নিচ থেকে টানবা। কী করবা? আমি যেভাবে টানতেছি এভাবে তোমরা নিচ থেকে টানবা। এই যে দেখো কীভাবে টানি আমি, এখান থেকে শুরু করবা। চাইলে তুমি উপর থেকে শুরু করতে পারো, চাইলে এদিক থেকে শুরু করো, তোমার ইচ্ছা। এখানে কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই যে যেখান থেকে শুরু করবা। রেখাটা অঙ্কন করতে হবে, এটাই হলো সবচেয়ে বড় জিনিস। তো এভাবে টানবা। টানে যখনই কী করবে? এইভাবে টানার পর যখনই দেখবা এই রেখাটা এমসিকে ছেদ করছে, কোন রেখাটা? আমাদের এসি রেখাটা। যখনই দেখবা এমসিকে ছেদ করছে তখনই এই রেখাটা নিচে যাবে না। যেমন আমরা প্রথম পর্বে তোমাদের দেখাইছিলাম যে এসি রেখা যখনই এমসিকে ছেদ করে তখন সেটা আর নিচে যেতে পারে না, তখন তাকে উপরের দিকে যেতে হয়। ঠিক তেমনিভাবে এখানেও ওই একই ঘটনা ঘটবে। যখন দেখবো এসি রেখা এমসি রেখাকে ছেদ করছে তখন সে রেখাটা আর নিচে যাবে না, তখন সেটা ছেদ করা মাত্রই তখন সেই রেখাটা নিচ থেকে কী যাবে? উপর দিকে চলে যাবে। এটা হলো আমাদের এসি রেখা। তো এখন এসি রেখা এখানে এই যে Q0 যে বিন্দুতে, Q0 যে সরলরেখা যেখানে ছেদ করছে ওইখানে একটা বিন্দু ধরে ওইখান থেকে আমাদের এদিকে একটা বক্স আঁকতে হবে, যেমন আমরা বিগত পর্বগুলোতে করছিলাম। তো এখন এই যে বক্সের যে পরিমাণটা থাকলো, এই যে এই পরিমাণটা বক্সের, তোমাদের কালার করে দিচ্ছি, তখন এই পরিমাণটাকে মূলত বলা হচ্ছে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, অর্থাৎ মুনাফার পরিমাণ তখন হলো এটা। অর্থাৎ তখন আমরা মুনাফা লাভ মুনাফার যে পরিমাণ সেটা হবে লাভ, অর্থাৎ তখন লাভ হবে, আমাদের মুনাফাটা বেশি আসবে। অর্থাৎ তুমি 10 টাকা ইনভেস্ট করবা, সেখান থেকে তোমার আসবে 12 টাকা, মানে 2 টাকা লাভ হবে, এরকম বিষয়টা তখন আমরা লক্ষ্য করতে পারবো যখন অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য হবে। কথা কি বুঝছো? চিত্রটা কিন্তু তোমাদের এভাবে অঙ্কন করতে হয় অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্যের ক্ষেত্রে। এরপরে আমরা আসি স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য যখন অবস্থা বিরাজ করবে তখন কী হবে? এটা যেহেতু আমাদের ই বিন্দু দিলে, এখানে হলো পি, যেহেতু 0 দিলা এটা P1 দিবা। কথা কি বুঝছো? এখানে এই বিন্দু আরেকটা নাম দিয়ে দিয়া বি বা সি বা এ যে কোনো,
তোমার নির্দিষ্ট এখানে বাধ্যবাধকতা নেই। তবে তোমরা এই বিন্দুটা যে নামটা বিশেষ করে এই যে এই বিন্দু এই 3টা বিন্দু যেখানে ছিল অর্থাৎ এমসি রেখা যে আমাদের যে বিন্দু দিয়ে গেছিলো এই কিউ0 যেখানে ছেদ করছিল মূলত, অর্থাৎ এমসি রেখা এমআর রেখাকে যেখানে ছেদ করছিল সেখানে যে বিন্দুটা সেই বিন্দুটা অবশ্যই তোমরা ই বিন্দু দিবা। কথা কি বুঝছো? এভাবে ই বিন্দু সব জায়গায় আমরা দিয়ে দিই একবারে তোমাদের, যাতে আর বারবার বলা না লাগে। এখানে হলো ই, এখানেও আমাদের ই বিন্দু। কথা কি বোঝা যাচ্ছে না নাই? তোমাদের যদি কোনো প্রবলেম মনে হচ্ছে আমাকে জানাও কমেন্টে, আমি সেটা তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো দেখো এরপরে আমাদের যেটা আছে যে স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, তখন যে অবস্থা বিরাজ করবে তখন আমরা মূলত যে আমাদের যে রেখা এসি রেখা, তখন এসি রেখাটা মূলত এই যে বিন্দুটা আছে আমাদের এই বিন্দু দিয়ে নিয়ে যেতে হবে। কোন বিন্দু দিয়ে? এই যে এখানে যে ছেদ করছে আমাদের এই বিন্দু, অর্থাৎ এই বিন্দু একটা যদি আমরা নাম দিই, মনে করো এটা দিলাম আমাদের কোন বিন্দু? এ বিন্দু, মনে করো বি দিলাম, তুমি মনে করো যে কোনো বিন্দু নাম দিতে পারো, আমরা বি দিলাম। তো এখন বি দিলাম, এটা হলো আমাদের P0, এটা তো আগে থেকে আমরা জানি, এটা হলো P0 আর এটা হলো আমাদের Q0। এভাবে নামগুলো কিন্তু দিয়ে দিলাম। তো দেখো এখন এই যে বিন্দুটা আছে আমাদের এখানে বি বিন্দু, এখন আমাদের যখন স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য হবে তখন এসি রেখা, এটা হলো আমাদের কোন রেখা? এটা হলো আমাদের এমসি রেখা, তখন এসি রেখা এই যে মূল বিন্দু আমি যাবে। কিভাবে দেখো আমি কিভাবে অঙ্কন করতেছি, এভাবে অঙ্কন করবা যখনই এভাবে নিচে আসবে, নিচে কিন্তু আসতে থাকবে, আস্তে আস্তে যখনই এমসিকে ছেদ করবে তখন আর ওই রেখাটা নিচে যাবে না, তখন ওই রেখাটা এমসিকে ছেদ করা মাত্রই কী করবে? এভাবে নিচ থেকে উপর দিকে চলে যাবে। তো এখন আমাদের যে এখন ভারসাম্য যে অবস্থা বিরাজ হবে তখন কিন্তু তখন মুনাফার যে অবস্থা বিরাজ হবে তখন কিন্তু শূন্য হবে। কেন? কারণ তখন তুমি যে অবস্থাটা বিরাজ করবে তখন বাজারের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব, তখন তুমি মনে করো কেমন হবে বাজারের অবস্থাটা, তুমি 10 টাকা ইনভেস্ট করলা, তোমার সেগুলো যে ইনভেস্ট করার পর পরবর্তীতে আগে যে তুমি তৈরি করলা বা যেটা করলা সেখান থেকে তোমার 10 টাকায় আসলো, তার তোমার কিন্তু তখন লাভও হলো না লোকসান হলো, তখন মুনাফা পরিমাণ কী হলো? শূন্য হলো। এই অবস্থা তখন বিরাজ করে, তখন সেটাকে স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য বলা হয়। কথা কি বুঝছো? এভাবে কিন্তু তোমাদের চিত্রটা অঙ্কন করতে হয়। এরপরে 3 নম্বরে যেটা আছে আমাদের ক্ষতি স্বীকার করে ভারসাম্য, এটার ক্ষেত্রে চিত্রটা কীরকম হবে? ক্ষতি স্বীকার করে যখন ভারসাম্য অবস্থা বিরাজ করবে তখন কয়েকটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। তখন চিত্রটা এমনভাবে তোমাকে অঙ্কন করতে হবে, এই যে ক্ষতির যে পরিমাণটা, এই পরিমাণটা কিন্তু আমাদের উপরের বক্সে নিতে হয়। কিসে? এইখানে বক্সটা, এবং এই বক্সটা তোমার এমনভাবে নিতে হবে যাতে এই বক্সটা আবারও বলছি, যাতে এই বক্সটা আমার যেটা উপরে নিব সেটা যেন এই যে বিন্দুটা আছে আমাদের এখানে উপরে যেন না যায়, এবং এটা যেন খুব ছোটও না হয় খুব বড় না হয়। তবে মেইন মাথার যে জিনিসটা রাখতে হবে এটা যেন উপরের দিকে না যায়, উপরে গেলে কিন্তু চিত্রটা তোমার গোলমাল হয়ে যাবে, চিত্রটা আর থাকবে না, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তো এই জন্য এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখবা। কথা কি বুঝছো? অনেকেই কিন্তু যে জিনিসটা করে, এই যে উপরে যে আমাদের পরিমাণটা হয় ক্ষতি স্বীকার করে ভারসাম্যের যে পরিমাণটা, তখন যে বক্সটা এখানে হয় সেটা একবারে এই বিন্দুর উপরে চলে যায়, তখন কিন্তু এই চিত্র আর হয় না, চিত্র কিন্তু তখন টিচার ক্রস দিয়ে দেয়। তো এই জন্য এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা ভালোভাবে। তো এটা হলো আমাদের এমসি রেখা, যেটা তোমাদের একটু আগে দেখালাম। তো এখন আমরা এখানে এসি রেখা অঙ্কন করব। তো এখন এখানে একটা টেকনিক ফলো করব। আমরা কি টেকনিক ফলো করব তোমাদের যদি আমি সরাসরি দেখাই, বিষয়টা আগে একবারে দেখাই দিই তাহলে তোমাদের সুবিধা হবে আশা করি। দেখো এভাবে তোমরা এসি রেখা অঙ্কন করবা, এভাবে অঙ্কন করার পর যখনই এখানে এমসিকে ছেদ করবে তখন সেটা নিচে নিয়ে যাবে না, তখন সেটা নিচ থেকে কী করবা? উপরের দিকে উঠাই দিবা। এটা হলো আমাদের কোন রেখা? এসি রেখা হয়ে গেল। এখন এসি রেখা এই যে উপর থেকে যেখানে নিচে এটা, তখন এই যে বিন্দুটা ছিল আমাদের, মনে করো এটা ছিল বি বিন্দু, এই বি বিন্দু থেকে তখন উপর দিকে রেখাটা আরও টানবো, টানার পর এখানে যেখানে ছেদ করবে সেখানে একটা বিন্দু ধরে ডান দিকে তখন একটা সরল রেখা আমরা টানবো। কথা কি বুঝছো? এভাবে কিন্তু আমাদের কাজ করতে হয়। তখন এটা একটা নাম দিলাম, এটা হলো P0, তারপর এটা হলো P1, এটা হলো P1, এভাবে তোমাদের কিন্তু নামগুলো দিতে হবে। এখন এখানে একটা হলো টেকনিক, সহজ যেটা টেকনিক তোমাদের যদি বলি আর কি, তোমরা সর্বপ্রথম আমি যেমন এখানে রেখাটা অঙ্কন করে দিছি না, তোমরা রেখাটা অঙ্কন করবে না। কেন অঙ্কন করবে না? কারণ অনেক সময় রেখাটা অঙ্কন করলে তুমি আইডেন্টিফাই করতে পারবে না যে এই যে আমি উপরে যে রেখাটা টানবো এটা কি এই বক্সটা যেটা হবে এটা কি উপরে চলে যাচ্ছে না নিচে চলে যাচ্ছে। এটা আমার কেন হয়েছে একবারে অ্যাকুরেট হয়েছে, কারণ আমি এটা বারবার আমার প্র্যাকটিস করা আছে, এই জন্য আমার ভুল হচ্ছে না। তোমার কিন্তু প্রথম ভুল হবে। এই জন্য তোমরা প্রথম যে জিনিসটা করবা এখানকার ক্ষেত্রে অবশ্যই তো উপরে একটা বক্স হবে, ক্ষতি স্বীকার করে যে পরিমাণটা সেটার জন্য একটা এখানে বক্স হবেই হবে। তো এখন তুমি এটার জন্য কি করবা? আগে সর্বপ্রথম বক্সটা অঙ্কন করে দিবা। কথা কি বুঝছো? এভাবে তোমরা যাতে এই বক্সটা এই বিন্দুটার উপরে না হয় সেজন্য আগে তোমরা এরকম একটা সরল রেখা দিয়ে আগে এরকম ফার্স্ট তোমরা আগে কি করবা? এটার এরকম বক্সটা অঙ্কন করে দিলা। এখন অঙ্কন পর এখানে একটা বিন্দু পাইলে না, তখন এই বিন্দু স্পর্শ করে তখন এমসি রেখাটা এভাবে তোমরা টানবা, এমসি এইভাবে নিচে টানবা, নিচে টানে এমসি রেখা যেখানে ছেদ করবে নিচ থেকে উপরের দিকে টানবা।
কথা কি বুঝছো? এভাবে যদি তুমি করো একবারে তোমার চিত্রটা নিখুঁত হবে, মানে কোনো ভুল হবে না। আমি এভাবে কেন করছি, কারণ এটা মানে নিয়ম আর কি, প্রসেস হলো এটা। কিন্তু তোমাকে এখানে একটু চালাকি হতে হবে, চালাকি কাজ করতে হবে, কারণ তুমি যদি এটা না করো তোমার চিত্রটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখন এভাবে করলে ভুল হবেই না একবারে কনফার্ম। কথা কি বুঝছো? আর আমি যেভাবে করছি এটা আমি এক্সপার্ট, মানে করে করে এক্সপার্ট হয়ে গেছি আমি, এই জন্য আমার ভুল হচ্ছে না। কিন্তু তুমি যখন নতুন নতুন এটা করতে যাবে তোমার কিন্তু ভুল হবে। কথা বোঝা যাচ্ছে না ঠিকভাবে আমার? তো এই জন্য তোমরা অবশ্যই অবশ্যই সর্বপ্রথম আগে এই যে বক্সটা যেটা রয়েছে এই বক্সটা আগে অঙ্কন করে তারপরে আমি যেভাবে বললাম ঠিক একই প্রসেসে আগাবা, তাহলে তোমার চিত্রটা কখনোই ভুল হবে না, এবং ভুল হওয়ার সম্ভাবনা 99% নাই বললেই চলে। কথা বুঝছো আমার? তো আশা করি তোমাদের এই যে চিত্রগুলো তিনটা যেটা অঙ্কন করে দেখাইলাম প্রসেসটা সমস্যা থাকার কথা না। তারপরে যদি তোমাদের মনে হয় যে আমি এটা বুঝতেছি না, আমাকে তাহলে জানাও, আমার কমেন্টে জানাও, আমি সেটা উত্তর করার চেষ্টা করবো। কারো কি কোনো বুঝতে সমস্যা হচ্ছে সেটা জানাও একটু। তো দেখো এরপরে আমরা তাহলে আমাদের যে চিত্রগুলো রয়েছে আমাদের আবার গাণিতিকের মধ্যে চলে যাই, যে আমাদের যে গাণিতিক অঙ্কগুলো রয়েছে কীভাবে এই অঙ্কগুলো করতে হয়। তোমাদের যদিও আমি কিন্তু যে যখন আলোচনা করছিলাম আমরা পুনঃপ্রতিযোগিতামূলক বাজার, তখন যে প্রসেস আগে বলছি এখানেও ওই একই প্রসেস, ভিন্নতা কিন্তু থাকবে না। তো কী দেখো তোমাদের যদি দেখাই বিষয়টা তাহলে তোমরা ইজিলি বুঝবা। দেখো যখন অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য নির্ণয় করতে হয়, দেখো অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্যের ক্ষেত্রে কীরকম অবস্থা হবে, মানে দুইটা কিন্তু একই, প্রায় ভিন্নতা থাকবে না। তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে বুঝবা বিষয়টা। দেখো আমরা যখন প্রতীক থাকবে, তোমাদের আগেই বলছিলাম এখানে দুইটা বিষয় থাকে, একটা হলো প্রতীকের সাহায্যে থাকে, অনেক সময় সংখ্যা থাকে, আমরা তোমাদের দুইটাই করে দেবো। তো সর্বপ্রথম আমরা প্রতীকের সাহায্যে করব। দেখো প্রতীকের সাহায্যে আমরা জানি মুনাফার সূত্র কি, মুনাফার সূত্র হলো টিআর মাইনাস টিসি। তো টিআরের আমরা সূত্র জানি, টিআর সমান সমান কি কিউ ইন্টু এআর। এগুলো কিন্তু আমি আর বিস্তারিত কথা বলতেছি না, এগুলো কেন হইলো কিউ ইন্টু এআরে কেন হইলো, এর সাথে অন্য কোনো হইলো না, তা মুনাফার সূত্র টিআর মাইনাস টিসি কেন হইলো, এগুলো কিন্তু সব বিস্তারিত আমরা বিগত পর্বে আলোচনা করছি। তো এই পর্ব এত বিস্তারিত আর বললাম না, কারণ পর্বটা অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, যার কারণে তোমরা কারো যদি সমস্যা হয়েও থাকে এগুলো বুঝতে আগে সর্বপ্রথম বিগত পর্বটা দেখো। ওইটা যদি না দেখো তাহলে কিন্তু তোমার এগুলো একটু সমস্যা হইতে পারে। তো আমি চেষ্টা করবো তারপর যতটুকু দেওয়ার, যতটুকু সম্ভব সবগুলো আলোচনা করার। দেখো তাহলে প্রথমে মুনাফা সমান সমান কি টিআর মাইনাস হলো টিসি। তো টিআরের সূত্র কি, টিআরের সূত্র হলো কিউ ইন্টু এআর। তো কিউর মান কি, কিউর মান আমরা জানি 0 Q0, কিউর মান কি 0 Q0, অর্থাৎ 0 Q0 এই যে পরিমাণটা রয়েছে এই সম্পূর্ণ পরিমাণটা। এরপর হলো এআর এর মান কি, এআর এর মান হলো আমরা এআর রেখা খুঁজবো। এখন এআর রেখা আমাদের কি করতে হবে, খুঁজতে হবে। এআর রেখা কোনটা খুঁজো, তো এটা হলো আমার, এই যে এইটা হলো এআর রেখা। দেখো এই রেখাটা কোথায় কোন বিন্দুতে ছেদ করছে, এই যে এ বিন্দু পাইছি, এ বিন্দুতে ছেদ করছে। তো এর সোজা একটা স্ট্রেট লাইন কোন দিকে গেছে, এদিকে গেছে। এটা হলো কোন বিন্দু, এটা হলো আমাদের P0 বিন্দু। কোন বিন্দু এটা বলো তো, এটা হলো P0 বিন্দু। তার মানে আমাদের এআর এর মান কি হবে, 0 থেকে P0, এই সম্পূর্ণটা না। এর মান তখন কি 0 থেকে P0, এই সম্পূর্ণটা কি না। তো তার মানে আমাদের কিউর মান কি বললো 0 Q0 এবং এআর এর মান হলো 0 P0। কথা কি বুঝছো? তার মানে আমাদের এই যে টোটাল যে বক্সটা, তোমাদের একটু কালার করে দিচ্ছি, দেখো এই যে টোটাল যে বক্সটা দেখছো, তখন এই টোটাল বক্সটাকে রিপ্রেজেন্ট করে কিনা বলো তো, তখন এই টোটাল বক্সটাকে বুঝায় কিনা, তখন কিন্তু এই টোটাল বক্সটাকেই বুঝাচ্ছে। কথা কি বুঝছো আমার? কিউ মানে হলো 0 Q0 আর এআর মানে হলো 0 P0। তার মানে এই যে বেগুনি কালার যেটা করে দিচ্ছি এই বক্সটা, তখন কিন্তু এই টোটাল বক্সটাকে বোঝাচ্ছে। তার মানে এই টোটাল বক্সের যে কণার যে মানগুলো রয়েছে, প্রতীকগুলো রয়েছে, তখন আমাদের সেই প্রতীকগুলো বসাই দিতে হবে। তার মানে আমরা সেই প্রতীকগুলো বসাবো 0 Q0 A P0, বা তুমি এলোমেলো করে বসালো হবে, যেমন এখানে বসাইছে 0 P0 A Q0, মানে 0 P0 A Q0 এভাবে বসাইছে, তার কোনো সমস্যা নেই। এটা কোনো বাধ্যবাধকতা নয় যে তোমাদেরকে এভাবে বসাইতে হবে। কথা কি বোঝা গেছে আমার? এটা গেলো আমাদের টিআর। এরপর হলো টিসি। দেখো টিসি কীভাবে বের করবা, টিসি বাই করার জন্য আমাদের আগের মতোই সূত্র কি কিউ ইন্টু এসি। কিউ মান কোনটা, এই যে 0 Q0 দিয়ে দিলাম, তার মানে এই পরিমাণটা। আর এসির মান কত, দেখো এসি রেখা খুঁজো, এই যে এসি রেখা পেয়েছি, কোথায় ছেদ করছে, এই যে আমাদের এসি রেখা ছেদ করছে কোন বিন্দুতে, আমাদের বি বিন্দুতে কিন্তু এসি রেখা ছেদ করছে। তার মানে এর সোজা একটা স্ট্রেট লাইন আমাদের কোথায় আছে, P1 আসে। সোজা স্ট্রেট লাইন টানলে কোন দিকে আসে, P1 এর দিকে আসে। তার মানে এটার যে মান এসির মান হলো কি 0 P1, 0 থেকে P1 এই সম্পূর্ণটা। তার মানে যখন টিসি হয় তখন কিউ মান কি পাই 0 Q0 এবং এসির মান কি পাই 0 P1। তার মানে আমাদের তখন কিন্তু যে এই যে ছোট যে বক্সটা রয়েছে, তখন কিন্তু এই ছোট বক্সটাকে মানে সরি এই যে বড় বক্সটা রয়েছে, তখন কিন্তু এই বড় বক্সটাকে আমাদের বোঝাচ্ছে। কথা কি বুঝতে পারছো কি না আমার? দেখো তো যেটা যে তোমাদের কালার করে দিছি, অন্য একটা কালার করে দিছি। দেখো আমাদের কিউর মান হলো 0 Q0 আর এসির মান হলো 0 P1। তার মানে তখন কিন্তু এই যে কালার করে দিছি আমি নীল কালার, এই যে তখন এই কালারটাকে কিন্তু তখন বোঝাচ্ছে।
এই কালারের যে বক্সটা রয়েছে এই বক্সটাকে তখন বোঝাচ্ছে। তার মানে তখন আমাদের এই বক্সের কোণার যে মানগুলো রয়েছে যেগুলো নীল কালার করে দিছি তখন কিন্তু সেটাকে আমাদের বসাইতে হবে। কথা কি বোঝা যাচ্ছে? তার মানে তখন আমাদের মূলত যে পয়েন্টগুলো বসাইতে হবে সেটা হলো 0 Q0, তারপর হলো B, তারপর P1, বা তুমি এলোমেলোভাবে বসালেও কোনো সমস্যা নাই। 0 P1 B, তারপর হলো Q0, কোনো সমস্যা নাই, বসাও। এটা হয়ে গেল। এখন আমাদের মুনাফা পরিমাণটা বাই করব। মুনাফা কি? মুনাফা সূত্র হলো টিআর মাইনাস টিসি। টিআর মান পাইছি, টিআর মান বসাই দিলাম, টিসির মান পাইছি, টিসির মানগুলো বসাই দিলাম। এখন বিয়োগের খেলা। এখন বিয়োগটা কীভাবে করব তোমাদের আগেই বলছি, তোমাদের বিগত পর্বে কিন্তু এগুলো খুব ভালোভাবে আলোচনা করছি। বিয়োগ করতে হয় আমাদের নর্মাল যেভাবে বিয়োগ করি সেভাবে কিন্তু আমাদের বিয়োগ করতে হয় না। এটা বিয়োগ করতে হয় একটু মানে চিত্রের দিকে লক্ষ্য করি। কিভাবে চিত্রের দিকে দেখো, আমার ছিল এই সম্পূর্ণ পরিমাণটা, এই বড় বক্সটা মানে সম্পূর্ণ বক্সটা, এই বড় বক্সটা থেকে তুমি মাথায় একটু মানে চিন্তা ভাবনা করো, এই যে সম্পূর্ণ বক্সটা তোমাদের আবার দেখাচ্ছি, দেখো এই যে সম্পূর্ণ বক্সটা, এটা থেকে যদি এই যে নীল যে শুধু বক্সটা রয়েছে এটা যদি বাদ দিই আমরা, তাহলে কোনটা থাকে বলো তো? এই যে পরিমাণটা থাকে এটা থাকে না? এটা থাকে কি না? তখন কিন্তু এই পরিমাণটা থাকে। তার মানে টোটালটা থেকে যদি আমরা এইটুকু বাদ দিই, নিচের যে নীল কালার যেটা করা রয়েছে সেটা, তাহলে কিন্তু আমাদের এই যে ছোট যে বক্সটা রয়েছে তখন কিন্তু সেই বক্সটা কিন্তু থাকে। তার মানে তখন সেই বক্সের যে মানগুলো সেটাই হলো মুনাফা। অর্থাৎ এটা যদি আমরা গণিতের ভাষায় বলতে চাই, তুমি মনে করো কোনো একটা প্রতিষ্ঠানে তোমার টোটাল আয় মনে করো 10 টাকা, টোটাল আয় কত টাকা? 10 টাকা। তখন সেই টোটাল আয় থেকে তুমি মনে করো তোমার খরচ হয়েছে তোমার 8 টাকা। কত টাকা? 8 টাকা। সেই 8 টাকা যখন খরচ, তার মানে তোমার তখন অতিরিক্ত আরও কত টাকা লাভবান হয়? 2 টাকা তোমার মুনাফা আসে। তখন এই যে 2 টাকার যে পরিমাণটা, তখন কিন্তু এই ছোট বক্সটাকে তখন 2 টাকার পরিমাণের সাথে আমরা কিন্তু তুলনা করতে পারি। তার মানে তখন আমাদের যে মুনাফার যে মানটা হয়, তখন এই যে ছোট যে বক্সটি রয়েছে এই ছোট বক্সের যে কোণার যে মানগুলো প্রতীকগুলো যেগুলো রয়েছে তখন সেই প্রতীকগুলো বসাই দিতে হয়। অর্থাৎ তখন আমরা P0 P1 BA বা এভাবে ধরলে, বা P0 AB P1 এভাবে আমরা দিতে পারি। যেভাবে দাও কোনো সমস্যা নাই। কথা কি বুঝছো? P1 P0 AB এভাবে দিলেও কোনো সমস্যা নেই, মানে যেভাবে দাও। এই যে ছোট বক্সটা রয়েছে, এই ছোট বক্সটা, এই বক্সের কোণার যে প্রতীকগুলো রয়েছে তখন সেই প্রতীকগুলো দিতে হয়। এটা গেল আমাদের মূলত যে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য কিভাবে বের করতে হয়। কথা কি বুঝছো? একচেটিয়া বাজারে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য বোঝা গেছে কি না বলো তো? আর তোমাদের বারবার বলছি, তোমরা যারা নতুন, আগে সর্বপ্রথম তোমরা এই লাইভটা শেষ হওয়ার পর তোমরা আগে বিগত যে আমরা লাইভটা নিয়েছিলাম সেই লাইভটা অবশ্যই দেখবা। তোমরা কিন্তু সেটা ইউটিউবে পাবা। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো অপটিমিস্ট স্পেস আশাবাদী। সেখানে যদি সার্চ দাও তাহলে এইচএসসি ইকোনমিক্স ফার্স্ট পেপার নামে একটা প্লে লিস্টে আছে। সেই প্লে লিস্টে ইকোনমিক্স ফার্স্ট পেপারে সবগুলো ভিডিও পেয়ে যাবা। সেখানে সেই ভিডিওটা কিন্তু আপলোড করা আছে। তোমরা আগে এই লাইভটা শেষ করার পর সর্বপ্রথম ওই ভিডিওটা দেখবা, 3 নাম্বার ভিডিওটা, 3 নাম্বার পর্বটা। সেটা দেখার পর আজকে এটা দেখে নাও, সমস্যা নাই। সেটা দেখার পর তারপর এটা আবার দেখবা, এটাও কিন্তু ইউটিউবে পেয়ে যাবা। এটা আবার দেখবা, এটা দেখলে তাহলে তোমার একবারে ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো কিছু বাদ থাকবে না। কথা কি বুঝছো? কারণ একটার সাথে আরেকটা কিন্তু রিলেট আছে, মিল আছে। তো এরপরে যাই আমরা এখন সংখ্যার মাধ্যমে দেখাবো, তোমাদের প্রতীকের মাধ্যমে দেখাইলাম, এবং সংখ্যার মাধ্যমে এখন কিভাবে নির্ণয় করতে হয়। দেখো, সংখ্যার মাধ্যমে যদি তোমাদের নির্ণয় করতে যাই, আমরা জানি যে তোমাদের দেখো আমাদের সূত্র কি? সূত্র হলো টিআর মাইনাস টিসি। সূত্র আমি লিখলাম না, যেহেতু এখানে লেখা আছে টিআর মাইনাস টিসি। তো টিআর আমরা জানি টিআর সূত্র কি? টিআর সূত্র হলো কিউ ইন্টু এআর। তাহলে কিউ মান কত বলো তো? কিউর মান হলো 10, কিউর মান 10 দিয়ে দিলাম। তারপর হলো এআর, এআর এর মান কত বলো তো? এই যে এআর রেখা খুঁজো, এআর এআর, এই যে এআর রেখা, এআর রেখা কোথায় ছেদ করছে দেখো। এখানে তোমাকে কিন্তু লক্ষ্য করতে হবে কোথায় গিয়ে ছেদ করতেছে। এ বিন্দু, এ বিন্দু সোজা কোন দিকে গেছে? এই যে এখানে P0 মান এখানে কত আছে? 10। তার মানে হলো 10 × 10, তার মানে কত আসলো? টিআর এর মান 100। এরপর হলো টিসি, টিসি সূত্র কি? কিউ ইন্টু এসি। তার মানে কিউ মান কত? কিউ মান 10, 10 দিয়ে দিলাম, ইন্টু গুণ দিয়ে দিলাম, গুণ এসি, এসির মান কত? এসি রেখা খুঁজো, এসি রেখা, এসি রেখা, এই যে এসি রেখা পেয়ে গেছি। কোন বিন্দুতে ছেদ করছে? বি বিন্দু, বি বিন্দু সোজা দেখো কি আছে? P1, P1 এর মান কত? 8। তার মানে 8 বসাও। 10 আর 8 গুণ করলে কত হয়? 80। তার মানে আমরা টিআর এর মান পেয়ে গেছি, টিসির মান পেয়ে গেছি। টিআর এর মান কত? 100, টিসির মান কত? 80। তার মানে 100 থেকে যদি 80 বিয়োগ করি কত আছে? 20। এই যে 20 টাকা যে পরিমাণটা, সেটাই হলো আমাদের কি? মুনাফা, অর্থাৎ আমাদের লাভ। আমাদের টোটাল মনে করো আয় হয়েছে কত? 100, সেখান থেকে আমাদের খরচ হয়েছে কত? 80 টাকা। তার মানে আমাদের যে লাভ কত থাকে? সে লাভ থাকে মূলত 20 টাকা, অর্থাৎ মুনাফা হয় আমাদের কত টাকা? 20 টাকা। কথা কি বুঝছো? বোঝা গেছে কিনা বলো তো? তোমরা তো কিছুই বলো না দেখতেছি। তোমাদের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু বলতে হবে যে এটা বুঝতে পারতেছি না বা এটা সমস্যা হয়, তাহলে না আমি বুঝবো যে তোমাদের এই জায়গায় প্রবলেম, সেটা আরও ভালোভাবে বোঝানো ট্রাই করব।
দেখো এরপরে যেটা রয়েছে হলো সেটা হলো স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য কীভাবে হবে দেখো, এই বিষয়টা ওই আগের মতোই একই, মানে পার্থক্য কিন্তু এগুলো নাই বললেই চলে। তো স্বাভাবিক মুনাফা সহ যখন ভারসাম্য হয় তখন আগের মতো সূত্র, মুনাফা সূত্র হলো টিআর মাইনাস টিসি দিয়ে দিলাম। এরপর টিআরের মানগুলো বের করতে হয়, টিআর কি কিউ ইন্টু এআর, কিউ মান কত, কিউ মান হলো 0 কিউ 0, এবং এআর মান কত, এআর রেখা খুঁজো, এআর এই যে এআর রেখা পেয়ে গেছি। দেখো কোথায় গিয়ে ছেদ করছে, এই বিন্দুতে, সোজা কত P0, তার মানে 0 P0, অর্থাৎ তখন আমাদের এই যে বক্সটা রয়েছে ছোট যে এই যে বক্সটা, একটা তো বক্সই হবে এখানে, বেশি বক্স হবে না, তখন এই যে বক্সটা রয়েছে তখন কিন্তু এই বক্সটাকে আমার বোঝাচ্ছে, অর্থাৎ 0 কিউ 0 0 P0 দ্বারা কিন্তু এই যে টোটাল বক্সটা রয়েছে এই বক্সটাকে বোঝাচ্ছে, অর্থাৎ এই বক্সের কণায় যে প্রতীকগুলো রয়েছে তখন সেই প্রতীকগুলো দিতে হয়, অর্থাৎ আমরা সেই প্রতীকগুলো দিয়ে দিলাম। তাহলে যে P0, তারপর হলো এ কিউ 0 কিউ 0, এভাবে, কথা কি বুঝছো? বা তুমি যেভাবে দাও 0 P0, তারপর হলো এ কিউ 0, সমস্যা নেই, দিয়ে দিলাম। এরপর আমাদের রয়েছে হলো টিসি, টিসি সূত্র কি, কিউ ইন্টু এসি, কিউর মান কত 0 কিউ 0, এসির মান কত, এসি রেখা খুঁজো, এসি রেখা এই যে এসি রেখা পেয়ে গেছি, কোন বিন্দু, এই বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুর সোজা দেখো আবার P0, তার মানে আমাদের এবারও হবে টিসি যখন আসছে, টিসির ক্ষেত্রে আমাদের 0 কিউ 0 0 P0 এই দুইটা কিন্তু মান আসতেছে, তার মানে আবার এই টোটাল বক্সটাকেই বোঝাচ্ছে, তার মানে আমাদের টোটাল বক্সে কণার যে মানগুলো সেই মানগুলো আগের মতো আবার লিখে দিতে হবে, 0 কি, তাহলে P0 তারপর হলো এ, তারপর হলো কিউ 0 দিয়ে দিলাম টিসির মানগুলো, কথা কি বোঝা যাচ্ছে কিনা? এবার দেখো, এবার আমরা টিআর মাইনাস টিসি দিলাম, টিআর মানগুলো বসাই দিলাম, টিসির মানগুলো বসাই দিলাম, অর্থাৎ টিআরের যেগুলো মান ছিল টিসিরও কিন্তু ওই একই মান, আলাদা মান ছিল কি, আলাদা কিন্তু মান ছিল না, টিআরের যে মানগুলো ছিল টিসিরও ওই একই মান, আলাদা কিন্তু মান নাই। তো এখন দেখো, তার মানে যে মানগুলো আমরা পাইছি, অর্থাৎ আমরা বাজারে 10 টাকা নিয়ে গেলাম, বা আমরা কোনো একটা প্রতিষ্ঠানে মনে করো যেখানে সেখান থেকে মনে করো আমরা আয় আসলো 10 টাকা, আমাদের খরচও হয়েছে মনে করো 10 টাকা, তার মানে আমাদের কোনো কি মুনাফা থাকে, মুনাফা থাকে না, সেই প্রতিষ্ঠানে কিন্তু আমাদের মুনাফা তখন কী হয়, শূন্য হয়। এই ঠিক একই অবস্থা এখানে বিরাজ হয়েছে, যে যতগুলো আমাদের আয় ছিল খরচও ততগুলো, তার মানে কোনো কিন্তু মুনাফা নাই, এই জন্য এটার ক্ষেত্রে স্বাভাবিক মুনাফা যখন হয় তখন ভারসাম্য অবস্থা কী হয়, শূন্য হয়। তো দেখো এখানে যখন সংখ্যার মাধ্যমে করব, সংখ্যার মাধ্যমে কীরকম, তখন টিআরের সূত্র, তখন আমরা টিআর মাইনাস টিসি সূত্র দিয়ে দিব একই অবস্থা। তো টিআরের সূত্র কি, টিআরের সূত্র হলো কিউ ইন্টু এআর, কিউ ইন্টু কি এআর, কিউর মান কত, কিউর মান হলো 10 দিয়ে দিলাম, ইন্টু এআর এই যে আছে এআর রেখা খুঁজো, এআর এই যে এআর রেখা কোথায় ছেদ করছে, এই বিন্দুতে, এই বিন্দুর সোজা দেখো 10 দিয়ে দিলাম, তার মানে 10 আর 10 গুণ করলে কত হয়, 100 হয়। এরপর আছে হলো টিসি সূত্র কি, কিউ ইন্টু এসি, তা কিউ মান খুঁজো, কিউ মান হলো কত 10, এই যে কিউ মান 10 দিয়ে দিলাম। এসি মান কত, এসি রেখা খুঁজো, এই যে এসি রেখা এটার মান কত 10 দিয়ে দিলাম। তা 10 আর 10 গুণ করলে কত হয়, এই যে 10 আর 10 গুণ করলে কত হয়, 100 হয়। তার মানে আমাদের টিআরের মান 100, টিসির মান 100, তাহলে 100 থেকে 100 যদি বিয়োগ করি, এখানে 10 দিয়ে দিছে সরি, 100 থেকে যদি 100 বিয়োগ করি কত হয়, 0 হয়, হয়ে গেল, শেষ, খুব কিন্তু ভেজাল নাই, অনেক ইজি কিন্তু। তো এভাবে মূলত আমাদের স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অবস্থা হয় একটা একচেটিয়া বাজারের ক্ষেত্রে। এরপরে আমাদের যেটা আছে সেটা হলো ক্ষতি স্বীকার করে ভারসাম্য, সেটা কীরকম অবস্থা বিরাজ করবে যখন ক্ষতি স্বীকার করে ভারসাম্য হবে। দেখো এটার ক্ষেত্রে একটা এখানে আমরা যদিও নতুন রেখা দেখতে পাচ্ছি আর কি, কিন্তু এই রেখাটা আপাতত কাজ লাগবে না, সেটা হলো এবিসি রেখা। তোমাদের আগেই বলছি, বিগত পর্ব থেকেও বলছিলাম, আমরা যখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পড়ছিলাম তখনও বলছিলাম এবিসি রেখাটা কিন্তু কাজের না, এখানে এটার জন্য একটা আলাদা গাণিতিক রয়েছে, সেটার জন্য এটা কাজে লাগে। মূলত যখন তোমাকে ক্ষতি স্বীকার করে ভারসাম্য নির্ণয় করতে বলবে তখন এই রেখাটা তুমি যদি অঙ্কন না করো কোনো সমস্যা নাই, ওটা এখানে আসবে না, এই চিত্রের সাথে কোনো রিলেট নেই। তো দেখো যখন ক্ষতি স্বীকার করে ওই আগের মতোই সূত্র দিলাম, মুনাফা সূত্র টিআর মাইনাস টিসি। তো টিআরের সূত্র কি, টিআরের সূত্র হলো কিউ ইন্টু এআর, তাহলে কিউর মান এখানে কত দেখো, আমাদের কিউ মান হলো 0 কিউ 0 আমরা ধরলাম। আর এআর রেখা কোনটা দেখো তো, এআর রেখা খুঁজে, তো আমাদের এই যে এটা হলো এমআর রেখা আর এটা হলো আমাদের এআর রেখা কোথায় ছেদ করছে, তোমাকে লক্ষ্য করতে হবে সবসময় যে রেখাগুলো রয়েছে সেই রেখাগুলো কোথায় গিয়ে ছেদ করবে। তো দেখো এখানে এআর রেখা মূলত আমরা দেখতে পাচ্ছি এ বিন্দুতে আসছে, এ বিন্দুতে এসে ছেদ করছে। তো এখানে কিন্তু সোজা একটা এ বিন্দুতে আসার পর একটা কিন্তু স্ট্রেট লাইন গেছে। তো দেখো এদিকে কিন্তু একটা আমাদের স্ট্রেট লাইন কিন্তু দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের কিন্তু একটা বিন্দু পাবো, যখনই এরকম একটা রেখা গিয়ে ছেদ করছে তখন কিন্তু আমাদের এখানে একটা আছে, সেটা হলো P0 বিন্দু পাইছি। তো এখন কিন্তু আমাদের একটা কিন্তু মান পাবো, কথা কি বোঝা যাচ্ছে না কিনা? আমরা দেখো আমরা কিউ যারা আগেই বলছি, কিউ যারা হলো 0 কিউ 0 এটা বোঝাচ্ছে। তারপর হলো এআর দ্বারা মূলত আমরা সর্বপ্রথম রেখাটাকে খুঁজবো, সেই রেখাটা কোথায় আছে। তো এআর রেখা খোঁজার পর আমরা পাইলাম এই বিন্দুতে গেছে, তার মানে এই বিন্দু সোজা কোথায় গেছে, এখানে P0। তার মানে তখন কিন্তু এই যে টোটাল যে বক্সটা রয়েছে তখন কিন্তু এই যে বক্সের যে পরিমাণটা তখন কিন্তু এই পরিমাণটাকে আমাদের বোঝাবে, কথা কি বুঝছো? এই পরিমাণটা বলতে কি, তখন এই বক্সের কণার যে মানগুলো রয়েছে তখন কিন্তু এই কণার যে মানগুলো তখন এই মানগুলোকে কিন্তু মূলত আমাদের দিতে হবে।
কথা বোঝা যাচ্ছে কি না আমার? অর্থাৎ আমরা নর্মালি এখানে যেরকম দেখলাম, এই যে আমরা আগের পর্বগুলোতে যখন আমরা দেখছিলাম যে যেটা মূলত রিপ্রেজেন্ট করি সেটা দ্বারা মূলত যে প্রতীকগুলো যেগুলো, সেই প্রতীকগুলো মূলত যখনই সেই অনেকেই মনে করতে পারে যে আমরা 0Q0 দিলাম, তারপর 0P0, এটা দ্বারা সম্পূর্ণ বক্সটাকে কেন বোঝাই? এটা কিন্তু আমরা তোমাদের বারবার বলছি 0Q0 যারা কিন্তু এই যে টোটাল যে পরিমাণটা যেটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণটাকে বোঝাই। তেমনিভাবে 0P0 যারা সম্পূর্ণ এই যে পরিমাণটা রয়েছে সম্পূর্ণ পরিমাণটাকে কিন্তু বোঝাই। কথা কি বুঝছো? আর যখনই এরকম এইটা সম্পূর্ণ পরিমাণ এবং এটা সম্পূর্ণ পরিমাণটাকে বোঝাবে, এই জন্য কিন্তু তখন এই টোটাল যে বক্সটা ওইটার পরিমাণের তখন কিন্তু সম্পূর্ণ সেটাকেই ধরতে হয়, যার কারণে তখন টোটাল বক্সের যে কোণার যে মানগুলো তখন কিন্তু সেগুলো ধরতে হয়। তার মানে তখন আমাদের টিআরের মানগুলো তখন এই যে বক্সটা যেটা রয়েছে তোমাদের নীল কালার করে দিচ্ছি, তখন এই বক্সের যে কোণার মানগুলো তখন সেগুলো ধরতে হবে। অর্থাৎ 0, তারপর হলো Q0, তারপর হলো AP0, এভাবে তোমরা মানগুলো দিয়ে দিবা, দিয়ে দিলাম। এরপরে হলো টিসির সূত্র কি? Q × AC। কিউ মান কত? 0Q0 আমরা আগে জানি। এসি রেখা খুঁজো। এসি রেখা কোথায়? এই যে আমাদের এসি রেখা, এটা কিন্তু এসি রেখা, এই যে এই রেখাটা এসি রেখা কোথায় গিয়ে ছেদ করছে? আমাদের এখানে বি বিন্দুতে গিয়ে ছেদ করছে। এর সোজা একটা স্ট্রেট লাইন টানো, এর সোজা কী করো? একটা স্ট্রেট লাইন কোথায় আসছে? এখানে এর সোজা স্ট্রেট লাইনটা আমাদের টানার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের P1 বিন্দুতে ছেদ করছে। কোথায় ছেদ করছে বলো তো? P1 বিন্দুতে ছেদ করছে। তার মানে এখন আমাদের টোটাল যে মানটা হবে সেটা কী হবে? দেখো তুমি মিলাও, যে প্রথমে 0Q0 নিলাম, তারপর হলো 0 আমাদের কি আছে? 0 আমাদের এই যে আমাদের পরিমাণটা এই কি বলে যে 0P1, সরি যদি এখানে খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, তোমাদের লেখাটা খুব ছোটো হয়ে গেছে, তো এখানে P1 আসছে, এখানে হলো আমাদের P0, তারপর হলো P1, তারপর নিচেটা হলো P2। কথা কি বোঝা গেছে? তো এরপরে আমরা কিন্তু এখানে একটা পরিমাণ পাইলাম। আমরা তো আগে জানি এমসি রেখাটা এটা আগে অঙ্কন করতে হয়, এই জন্য এটা ধরে নেই। আর এটা কেন আসছে এটা কিন্তু পরবর্তীতে আলোচনা করবো, আবার তো এটার কাজ নেই আমাদের। তো এরপরে আমাদের কিন্তু এরকম এখানে মানটা পাইলাম। তার মানে তখন কিন্তু আমাদের এই যে টোটাল যে বক্সটা, তোমাদের আলাদা কালি করে দিচ্ছি দেখো যাতে সুন্দরভাবে বুঝতে পারো, এই যে টোটাল যে বক্সটা রয়েছে তখন কিন্তু এই টোটাল বক্সটাকে বোঝাচ্ছে। এই যে টোটাল যে বক্সটা রয়েছে তখন কিন্তু এই টোটালটাকে বোঝাচ্ছে, অর্থাৎ এই টোটাল বক্সটা কণার যে মানগুলো তখন কিন্তু সেই মানগুলোকে বোঝাবে। অর্থাৎ তখন আমাদের যে মানগুলো সেই মানগুলো হবে মূলত 0Q0 P1। অর্থাৎ আমাদের এই যে এইটাই যেটা বলছে এনারা একটু আলাদা করে দিছে, 0 তারপর হলো P1, তারপর কি বলছে বি, তারপর Q0, মানে তারা এই দিক দিয়ে নিচ্ছে, কোনো সমস্যা নেই। তোমাদের আগেই বলছি যেদিক দিয়ে ধরো কোনো প্রবলেম নাই, তোমাকে ধরতে হবে আগে মূলত যে বক্সের যে কণার যে মানগুলো এগুলো ধরতে হবে, তবে একটু সাদাই ধরার চেষ্টা করবা যেদিক দিয়ে সবচেয়ে ভালো হয়। তো এইভাবে মানগুলো দিয়ে দিলাম। এখন আমাদের টিআর এর মানগুলো বসাই দিলাম, যেগুলো পাইলাম সেগুলো টিসির মানগুলো বসাই দিলাম। এখন দেখো, এখন একটু জাস্ট তোমার কমন সেন্সের বিষয়, তোমার এই যে এই বক্সটা ছিল, এই বক্সটা থেকে এই যে নিচের যে বক্সটা ছিল, এইটা তোমাদের যেটা এই টান দিয়ে দেখাচ্ছি, এই যে বক্সটা নিচের যে বক্সটা ছিল, শুধু এই যে বড় বক্সটা, এক কথায় বড় যে বক্সটা ছিল, এই বক্সটা থেকে যদি আমাদের উপরের যে টোটাল যে আমাদের মূলত বক্সটা ছিল সেটা যদি বিয়োগ দিই, অর্থাৎ তোমাদের আগে এটা একটা উদাহরণ দিই, তুমি বাজারে নিয়ে গেলা মনে করো, বা তুমি কোথাও মনে করো তোমার মনে করো তুমি কথার কথা তুমি নিয়ে গেলা 8 টাকা, কথার কথা তুমি বাজারে নিয়ে গেলা 8 টাকা, কিন্তু তুমি খরচ করলা 10 টাকা, খরচ হলো কত? 10 টাকা, তোমার এক্সট্রা 2 টাকা লাগলো না, তো এক্সট্রা 2 টাকা কি তোমার লোকসান না, ক্ষতি না? এরকমই অবস্থা এখানে বিরাজ হবে। অর্থাৎ তুমি একটা প্রতিষ্ঠানে তুমি ইনভেস্ট করলা তুমি 8 টাকা, কিন্তু তুমি ইনভেস্ট 8 টাকা করার পর সেখানে আরও মনে করো খরচই হইলো তোমার 10 টাকা। টোটাল তোমার আয় একটা প্রতিষ্ঠানে ইনভেস্ট করার পর টোটাল তোমার যে আয় টিআর যেটাকে বলি টোটাল রেভিনিউ, সেটা আসলো মনে করো তোমার 8 টাকা, কিন্তু সেই প্রতিষ্ঠানে তোমার টোটাল কস্টই হলো 10 টাকা, তার মানে 2 টাকা কী হলো? তোমার লোকসান হইলো না, ক্ষতি হইলো না? তো এই বিষয়টা এখানে ঘটবে। অর্থাৎ তোমার যে এই যে নিচেরটা এটা মনে করো 8 টাকা পরিমাণ, আর তোমার মনে করো খরচ হয়েছে এই বড়টা সম্পূর্ণটা, কথা কি বুঝছো? তার মানে তোমার এই তখন যে এই পরিমাণটা, তখন সেই পরিমাণটা কিন্তু তোমাদের কি হয়? লোকসান হয়। তোমাদের একটা কালার করে দেখাচ্ছি, দেখো এই যে পরিমাণটা যেটা রয়েছে তখন কিন্তু এই যে এই ছোটো যে বক্সের পরিমাণটা এটা তখন কি বুঝাবে? লোকসান বুঝাবে। তখন এই যে কণার যে মানগুলো রয়েছে এই বক্সে, তখন সেই মানগুলো আমরা দিয়ে দিব, অর্থাৎ সেই মানগুলো Q1 P0 P1 তা BA, এভাবে মানগুলো দিলেই আমাদের মোটামুটি যে চিত্রটা আমাদের ক্ষতি স্বীকার করে যে ভারসাম্য সেই মানগুলো কিন্তু হয়ে যায়। এভাবে যদি এটা কিন্তু যে বুঝবে একবার, তারা কিন্তু এটা করতে 2 মিনিটও লাগবে না, সে কিন্তু ইজিলি তাড়াতাড়ি করে কিন্তু দিতে পারবে। কথা কি বোঝা গেছে আমার? এভাবে কিন্তু তোমাদের এগুলো করতে হবে, এগুলো কিন্তু খুব হার্ড না, যে একবার এগুলো মজাটা পাবে করার, তার কাছে এগুলো একবার পানি ভাত হয়ে যাবে এরকম অবস্থা, সে ইজিলি কিন্তু এগুলো করতে পারবে, তার কাছে এগুলো কিছু মনেই হবে না। তো দেখো মোটামুটি তোমাদের আমরা এই প্রতীকগুলো দিয়ে করে দিলাম। এবার সংখ্যাগুলো যদি দেখি, সংখ্যাগুলো দিয়ে অনেক ইজি, এগুলো সবাই পারবে। তারপরে দেখাই দিই একবার মুনাফার সূত্র কি? টিআর মাইনাস টিসি। টিআরের সূত্র কি? টিআরের সূত্র হলো কিউ ইন্টু ইয়ার। কিউর মান কত? কিউর মান হলো আমাদের এখানে দেওয়া হয়েছে 10 দিয়ে দিলাম। তারপর হলো এআর রেখা খুঁজো। এআর রেখা হলো এই যে এই রেখা, এই রেখা কোথায় গেছে?
দেখবা তুমি কোথায় গিয়ে ছেদ হয়েছে, এই যে এই বিন্দুতে, এই বিন্দুর সোজা মান কত, এখানে একটা মান হচ্ছে আমাদের কত মান ধরছে, এখানে 10 মান ধরছে, যদিও বোঝা যাচ্ছে না স্পষ্ট, এটা মান কত 10, তার মানে 10 আর 10 যদি গুণ করি আমরা কত হয় 100 দিয়ে দিলাম। এরপর টিসি সূত্র কি কিউ ইন্টু এসি, তো কিউ মান কত, কিউ মান 10, এতে আমরা কিউর মান 10 দিয়ে দিলাম, দিয়ে দিছি। এরপর আমরা কোন রেখা খুঁজবো, এসি রেখা খুঁজবো। এসি রেখা খুঁজো, এসি রেখা কোথায়, এই যে এসি রেখা এখানে যে আছে বি বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুটা হলো মূলত আমাদের এসি রেখা। এখানে কোথায় গিয়ে ছেদ করছে, আমাদের P1 গিয়ে ছেদ করছে। তো P1 যে বিন্দুটা রয়েছে এই বিন্দুর তখন মান কত, এই বিন্দুর মান হলো 15, তখন এই বিন্দুর মান আমরা 15 দিয়ে গুণ করলাম, তাহলে 10 আর 15 গুণ করলে কত হয় 150। তার মানে আমরা টিআর মান পেয়ে গেছি এবং টিসিরও মান, দুইটা মান পেয়ে গেছি। তাহলে টিআর মাইনাস হলো টিসি, টিআর মান কত 100 থেকে যদি 150 বিয়োগ দিই তাহলে আমাদের মান কত আসে, -50 আসে। আর তোমাদের আরেকটা বিষয় বলতে আমি ভুলে গেছি, যে যখন আমরা এই যে নর্মালি প্রতীকগুলো দিয়ে করি, প্রতীকগুলো দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু মাইনাস চিহ্ন দিই না, তখন কিন্তু একটা আমাদের বড় ভুল যে জিনিসটা, যখন মুনাফা পরিমাণটা তখন বের হবে, এই যে প্রতীকগুলো দিব, এই বক্সের কণার প্রতীকগুলো দেওয়ার পূর্বে এখানে আমরা মাইনাস চিহ্ন অবশ্যই দিব। যখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আলোচনা করছিলাম সেখানেও ওই একই বিষয়, সেখানেও যখন এরকম অবস্থা বিরাজ করবে তখন আমরা এই যে মূলত যে যখন প্রতীকগুলো দিয়ে করব তখন আগে মাইনাস দিব, তারপরে আমরা কিন্তু কণার প্রতীকগুলো দেবো। কথা কি বুঝছো? সংখ্যার ক্ষেত্রে তো এমনিতেই হবে, ওটা বোঝাই যায়, কিন্তু যখন প্রতীকগুলো হয় না অনেকে এটা দেয় না, বলে যে এটা তো এমনিতে চলে আসে, কিন্তু এটা তো আসার অবশ্যই কারণ আছে, রিজন আছে, এটা তো বোঝা যায়, যে বুঝছে সে কিন্তু বলতে পারবে। তো অবশ্যই কিন্তু তখন কিন্তু মাইনাস চিহ্ন অবশ্যই দিবা, না দিলে কিন্তু তোমার গাণিতিক অঙ্ক কিন্তু হবে না, অঙ্ক কিন্তু টিচার ভুল ধরবে। কথা কি বোঝা যাচ্ছে কি না আমার? তো এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই আমাকে জানাবে, যে কারো কোনো, তোমরা কিন্তু অনেকে কিছুই বলো না যে তোমাদের কি সমস্যা হচ্ছে না হচ্ছে, তোমাদের কিন্তু বলতে হবে যে তোমাদের কি সমস্যা। তাহলে না সমস্যা তুমি যদি না বলো তাহলে কিন্তু আমি বুঝবো না যে তোমার এই জায়গাটা সমস্যা, বা আমাকে এই জায়গাটা বারবার বুঝাইতে হবে। তো এরপরে যে টপিকটা আলোচনা, আমাদের প্রায় শেষের দিক চলে আসছি। দেখো আমাদের বিগত পর্বে কিন্তু একটা বিষয় আলোচনা করছিলাম, সেটা হলো কি, যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে একটা ফার্ম ক্ষতি স্বীকার করো উৎপাদন কার্য চালিয়ে যাবে কিনা, এই বিষয়টা কিন্তু আলোচনা করছিলাম, যে সে কি উৎপাদন কার্য ক্ষতি স্বীকার হচ্ছে একটা ফার্ম, তারপরে কি সে উৎপাদন কার্য চালিয়ে যাবে কি চালিয়ে যাবে না। তো এই বিষয়টা কিন্তু আমরা এখানেও ওই একইভাবে আলোচনা করব, ঠিক একই, সেখানে যেরকম আলোচনা করছিলাম এখানেও ঠিক একই হবে, হুবহু একই, মানে একটুও পার্থক্য থাকবে না। ওইখানে যে প্রসেস ছিল এখানেও একই প্রসেস। তো আমি এই জন্য এটা কিন্তু তোমাদের করে দিব না। কেন করে দিব না? কারণ এটা তোমাদের বাসার কাজ থাকবে, কারণ বিগত পর্বে যারা দেখবে তারাই কিন্তু এটা পাবে। সেজন্য আগে বলবো যে তোমরা আগে বিগত পর্বটা দেখবা, সেখানে আমরা এই বিষয়টা আলোচনা করছিলাম, সেখানে কিন্তু একই বিষয় আলোচনা করছি, এখানেও সেম একই বিষয় হবে। সেজন্য আমি কিন্তু এটা কিন্তু গাণিতিকটা এখানকার করে দিব না। এখানে তোমাদের সর্বপ্রথম কী করবা, এএফসি যে মানটা রয়েছে এখানে প্রথমে এএফসির মানটা বের করবা, তারপর মানে অর্থাৎ স্থির যখন উৎপাদন করবে না তখন যে একটা ব্যয় এএফসি, যেটাকে এভারেজ ফিক্সড কস্ট বলছে, সেটার মান বের করবা। সেটা বের করার পর এর পরবর্তীতে যখন কাজ চলমান থাকবে তখন যে একটা খরচ হয়, তখন মানে কত লোকসান হয় তখন সেটা বের করবা। সেটা বের করার পর তখন আইডেন্টিফাই করবা, দেখবা কোনটা বেশি হচ্ছে। যদি তোমার স্থির খরচটা বেশি হয়, তোমার উৎপাদন কার্য চালিয়ে গেলে সেই খরচটা যদি কম হয় তাহলে অবশ্যই উৎপাদন কাজ চালিয়ে যাবে। যদি স্থির খরচ যেটা আছে সেটা কম হয়, তোমার উৎপাদন কাজ চালিয়ে গেলে খরচটা বেশি হয়, তাহলে তোমাকে কী করবে, ক্ষতিটা বেশি হয়, তখন সেটা বন্ধ করে দিবে। এই বিষয়টা তোমরা ওভারঅল লক্ষ্য করবা। এটা কিন্তু তোমাদের করে দিব না আমি, এটা তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবা, কারণ এটা কিন্তু হুবহু এটার মতো অনুরূপ একবারে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা যখন আলোচনা করছিলাম তখন কিন্তু এটা আলোচনা করছিলাম। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে যখন আলোচনা করছিলাম যে ক্ষতি স্বীকার করো একটা ফার্ম উৎপাদন কার্য চালিয়ে যাবে কিনা, বোঝা গেছে কিনা? তারপরে যদি তোমাদের প্রবলেম হয় আমি এটার জন্য আলাদা একটা পর্ব করব, আলোচনা করব, সমস্যা নাই। তবে তোমরা আগে বাসায় প্র্যাকটিস করো এটা, কারণ তোমরা কিন্তু নিজেরা খাতা কলমে করো না, আমি জানি। তো দেখো এরপরে আমরা আরেকটা সর্বশেষ যে বিষয়টা আলোচনা করব তোমাদের, এটা দিয়ে মূলত শেষ, যে আমরা যেমন পড়ছিলাম যে স্বল্পকালে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে একটা ফার্মে ভারসাম্য পড়ছিলাম, তবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালে একটা ফার্মে ভারসাম্য পড়ছিলাম, সেটা দুইটা বিষয় কিন্তু আলোচনা করেছিলাম। ঠিক একইভাবে এখানেও ওই একই বিষয় হবে, যে একচেটিয়া বাজারে মানে স্বল্পকালে একটা ফার্মে ভারসাম্য, সেটা তিন ধরনের ইতিপূর্বে আলোচনা করছি। এরপর হলো একচেটিয়া বাজারে দীর্ঘকালে একটা ফার্মে ভারসাম্য। যেমন আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালে এক ধরনের ভারসাম্য পেয়েছিলাম এবং সেটা ছিল জাস্ট স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, কিন্তু একচেটিয়া বাজারে দীর্ঘকালে একটা ফার্মে এখানেও এক ভারসাম্য হবে, কিন্তু এখানে ভারসাম্যটা ওই আগের মতো যেমন ছিল, এই যে আমাদের স্বাভাবিক মানে স্বাভাবিক ভারসাম্যর মতো। তোমাদের যদি একটু দেখাই, দেখো তোমাদের একবারে বিষয়টা খোলাসা করে দিই। সেখানে যে যখন আলোচনা করছিলাম তখন কিন্তু এই যে স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য কিন্তু আলোচনা করছিলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। ঠিক তেমনিভাবে এখানে কিন্তু স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য হবে না, এখানে হবে ভারসাম্যটা কি অস্বাভাবিক।
কথা কি বুঝছো? দুইটার সাথে কিন্তু পার্থক্য আছে, এই বিষয়টা কিন্তু মাথায় রাখবা। অর্থাৎ তোমাদের প্রথম থেকে যদি বলি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে একটা ফর্ম ভারসাম্য 3 ধরনের, একটা হলো অস্বাভাবিক, স্বাভাবিক, ক্ষতি স্বীকার করি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালে একটা ফর্ম ভারসাম্য শুধু 1 ধরনের, সেটা কি স্বাভাবিক। আর একচেটিয়া বাজারে স্বল্পকালে একটা ফর্ম ভারসাম্য 3 ধরনের, সেটা হলো অস্বাভাবিক, স্বাভাবিক, ক্ষতি স্বীকার করে। এবং একচেটিয়া বাজারে দীর্ঘকালে একটা ফর্ম ভারসাম্য শুধু 1 ধরনের, সেটা হবে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। এবং এই প্রসেসটা অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য কীভাবে নির্ণয় করতে হয়, এটাও তোমার বাসার কাজ থাকবে। কেন এটাও বাসার কাজ বললাম? কারণ আমরা ওই ইতিপূর্বে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য তোমাদের প্রতীকের সাহায্যে এবং সংখ্যার সাহায্যে দুইটার মাধ্যমে দেখাইছি। অনুরূপভাবে হুবহু একইভাবে হবে, মানে একটু 19-20 পার্থক্য না, এবার 100% মিল থাকবে। তোমরা তাহলে এটা প্র্যাকটিস করবা। তোমাদের এই দুইটা বাসার কাজ থাকলো, তোমরা অবশ্যই এই দুইটা করে আমাকে অবশ্যই সাবমিট করবা কমেন্টে। তোমরা যেখান থেকে দেখতেছো, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, যেখান থেকে দেখো না কেন, সেখান থেকে তোমরা সেগুলো কমেন্টে ফটো তুলে বা খাতায় আগে করে তারপর সেটা ফটো তুলে সাবমিট করবা। আমি কিন্তু তোমাদের অবশ্যই সেগুলো চেক করব। তাহলে আজকের পর্বটা এখানে শেষ করতেছি, এবং আজকের এই পর্বের মাধ্যমে আমরা মূলত 4র্থ অধ্যায় শেষ করে দিলাম। এর পরবর্তীতে আমরা তোমাদের অর্থনীতি প্রথম পত্রের বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা শুরু করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আসসালামু আলাইকুম।